হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটাও কিন্তু খুবই মজাদার হতে চলেছে। চলো ফাটাফাট করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো গল্প শোনার জন্য। আর হ্যাঁ, রুমাল বা টিস্যু তোমাদের প্রয়োজন হবে, তাই একটু হাতের কাছেই রেখে দিও। অবশ্যই খুলে বলার আর দরকার নেই। তো প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া নিয়মকানুনের কারণে একটু গল্প ঘুরিয়ে ঘুরিয়ে বলতে হচ্ছে, তোমরা অবশ্যই বুঝিয়ে নিও। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি হচ্ছে শহরে থাকি। বাড়িতে, গ্রামের বাড়িতে আমার মামাতো বোনের বিয়ে, আমাকে দাওয়াত করা হয়েছে। তো আমি না গেলে ওরা নাকি বিয়েটা দেবেনই না। কারণ আমার মামাতো বোন, আমি মামার বাড়িতে একসাথে বেড়ে উঠেছি। আমি লেখাপড়ার খাতিরে শহরে থাকি, পাশাপাশি একটা জব করি। যাকে আমি মোটামুটি জব থেকে একটু ছুটি নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরে খুব সকাল সকাল যেয়ে নেমেছি, যেহেতু অনেক দূরের রাস্তা। আমি রাত্রের 1:30টার সময় টিকিট কনফার্ম করে নিয়েছিলাম, আর যেয়ে পৌঁছালাম হচ্ছে 5:30টার সময়। তো আমি 6:30 নাগাদ বাড়ি পৌঁছে গেছি একদম। যাওয়ার পরে নেমলাম, দেখলাম বাড়ি অনেকটা সাজালো গোছানো, মানে সব কিছু বিয়ের জন্য প্রস্তুত। বাস আমার অপেক্ষাই ছিল যেন চারিদিক। বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই যে জিনিসটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে বাড়ির বাহিরের থেকেও ভিতরটা যেন আরও আরও সুন্দর। যতই এক কদম দু কদম করে ভিতরের দিকে এগোচ্ছিলাম, ততই মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছিল আমার, এতটা সুন্দর কি করে। যাকে ফাইনালি বাড়ির ভিতরে ঢুকে গেলাম এবং মেন গেট লক করতে থাকলাম। গেটটা খুলে দিলেন আমার মামা। মামা বলল, কী রে বা, কেমন আছিস? আমি বললাম, খুবই ভালো আছি মামা, তুমি কেমন আছো? বলল, ভালো আছি। মামিকে ডাকছে, কই গো, আসো দেখো কে এসেছে। মামি ধুপ ধুপ করে উঠে চলে আসলো, এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রে মা? সেই কবে থেকে আসতে বলছি, তোর জন্য যে চারদিকে কাজকাম সব আটকিয়ে রয়েছে, তোকে ছাড়া কী করে বিয়ে দেই বল। আসলে এত ভালোবাসার কারণ ছিল, আমি আমার মামার বাড়িতে আমার মামাতো বোনের সঙ্গে একসঙ্গে বড় হয়েছিলাম আমরা, যার কারণে মামা মামি আমাকে বেশ ভালোবাসতো। ভালোবাসার পিছে আরও যথেষ্ট কারণও ছিল। সে কারণ হচ্ছে, আমি কখনো মামা বা মামির কথার বিরুদ্ধে কথা বলিনি, তাদের সাথে বেয়াদবি করিনি, সবসময় নিজের আদব কায়দা বজায় রেখে চলেছি। যাজ্ঞে প্রিয় বন্ধুরা, এই অধ্যায় শেষ হয়ে গেল। তারপরে বলল, যা রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি গরম গরম নাস্তা বানিয়ে দিচ্ছি। মামি রান্নাঘরে চলে গেল, আমি চলে গেলাম রুমের মধ্যে। ব্যাগটা রেখে দিলাম, রেখে দিয়ে দেখি আমার মামাতো বোন স্বপ্নাকে। আমি বললাম, কী রে, বসে আছিস অথচ আমি এসেছি, বের হলি না? আমাকে স্বপ্না বলছে, আর একসাথে মজা করতে পারবো না, বিয়ে হয়ে গেলে তো পরের বাড়িতে চলে যাব, তখন কি করে তোর সঙ্গে মজা করব বল। সেই ভেবেই গায়ে কাটা দিচ্ছে, এই জন্যই তোর সঙ্গে চোখ মেলাতে পারলাম না, তাই ঘরে চুপচাপ করে বসে আছি। আচ্ছা, বিয়েটা ভাঙার কি কোনো রকম কোনো ব্যবস্থা নেই? আমি বললাম, অদ্ভুত কথা বলিস কেন তুই? এখন বিয়ে ভাঙলে মামা মামি ঠাইট স্টক করে মারা যাবে, এসব হবে না, খবরদার একটা বাজে কথাও বলবি না। আসলে কি এইটাই কারণ, নাকি তোর মনের মধ্যে অন্য কেউ আছে? আমাকে বল। বলো, না না, ওই রকম তেমন কিছু নেই, তুইও যা বলিস। আমি বললাম, তাহলে আর কি? তাছাড়া ছেলে সম্বন্ধে আমি এসে যতটুকু শুনতে পারলাম, ছেলে তো খুবই ভদ্র, অমায়িক, তার উপরে শিক্ষিত, জাস্ট 2টা ভাই, কোনো ননদ নেই, সয় সম্পত্তির কোনো অভাব নেই, তুইও বাড়িতে বেশ ভালো থাকবি। এই কথা বলে আমি বললাম, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, অনেক দূরের রাস্তা এসেছি রে, ক্ষুধা লেগেছে, আজ তো তুই খেতেও দিচ্ছিস না। এই বলে আমি সোজা বাথরুমে চলে গেলাম। যাওয়ার পরে ফ্রেশ হয়ে আসলাম, দেখলাম মামি খুব সুন্দর করে গরম গরম নাস্তা বানিয়ে দিয়েছে, পরোটা আর মাংস খেতে দিয়েছিল। তো আমি একদম পেটটাকে পুজো করে নিলাম। তারপরে আমি বললাম, ও ড্রেস ড্রেস কী কী আনা হয়েছে, গয়নাগাটি কোনটার কি কোনো খামতি আছে? মামি আমাকে বললো, ওরে মেয়ে, একটা বেলা তো রেস্ট করে নে, তারপরে দুপুরের পর থেকে না হয় কাজে হাত দিবে। আমি বললাম, তার কোনো প্রয়োজন নেই, আমি সকাল থেকেই বাস শুরু করে যা যা কমপ্লিট করার বাকি ছিল ওর পছন্দ মতো সব কিছুই কমপ্লিট করলাম। তারপরে খুবই দ্রুত
ওর কিছু পছন্দের জিনিস নেওয়া বাকি ছিল, আমি ওকে নিয়েই চলে গেলাম। পাশেই আমাদের মার্কেট ছিল, সেখান থেকে আমি সংগ্রহণ করে নিলাম। আসার পর আমি মোটামুটি সারাদিন কাজে খুব ব্যস্ত ছিলাম। দুপুর হয়ে গেল, আমি বাস 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে যখন সবাই নীরব ছিল, সকাল থেকে গোছগাছ এমনিতেও করে আমি এতটাই আগিয়ে রেখেছি যে গায়ে হলুদে আর কোনো বাধা নেই। মোটামুটি গায়ে হলুদ শুরু হয়ে যাবে, আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে গায়ে হলুদ শুরু হয়ে গেল, সেখানে অনেক লোকজনের জামায়াত হইল। তো একটা বিষয় লক্ষ্য করলাম, যখন স্বপ্নার গায়ে হলুদ হচ্ছিল, স্বপ্না না কীরকম জানি ছটপট ছটপট করছিল। তো বর যাত্রীর বাড়ি থেকে যারা যারা এসেছেন তারা সবাই মোটামুটি খুবই খুবই ভালো ছিল, ভদ্র ছিল। তাদের খুবই দক্ষতার সঙ্গে এবং খুবই আদব কায়দার সঙ্গে গায়ে হলুদের পরিপূর্ণ কাজটা শেষ করেছে। যাকে এখন বিদায় আদায়ও হয়ে গেছে। বিয়ে বাড়িতে দু একজন গ্রামের মানুষজন থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ওনারা গায়ে হলুদ দিয়ে চলে গেছে, শেষ। পরের দিন তো বিয়ে কনফার্ম। এখন আমি ওকে বললাম যে স্বপ্না, পার্লারে তো আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মেহেদির কারণে, আমরা বাড়িতেই সব কিছু কমপ্লিট করে ফেলবো। আমি কিন্তু খুব ভালো একজন বিউটিশিয়ানকে বলে দিয়েছি, কালকে খুব সকাল সকাল চলে আসবে, ঠিক আছে? প্রথমে তোকে মেহেদিটা পরাবে, তারপরে সে কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা মেকআপের কাজটা শুরু করব। বললো আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ওর গায়ে হলুদের কিছুক্ষণ পরপর ওর সাথে আমার কথা। ও কীরকম ছটপট ছটপট করছিল। তারপরে সবাই মোটামুটি বিদায় হয়ে যেতে ও উঠে গেল ওর রুমের দিকে। রুমের মধ্যে যে ওর ঘর থেকে বারান্দা দিয়েও বের হয়ে যাওয়ার রাস্তা ছিল, ঢোকারও রাস্তা ছিল। তো সে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিল। স্বপ্না দরজা লাগিয়ে দিল। তারপর না আমি বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম, বাড়ির কাজকাম সামলালাম। বেশ কিছুটা ধকল গেল আমার উপর দিয়ে। মেয়ে এসেছি অনেকটা দূর জার্নি করে। আসার পর অনেকটা সময় হলো, আমি একটু ঠান্ডা শরবত খেলাম, ওর কথা আমার মনে পড়লো। তারপরে আমি বললাম ও তো ঘরে গেল, দাও মামি এগুলো শরবত দাও, আমি ওকে নিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি ওকে ঘরে গেলাম শরবত দেওয়ার জন্য। তো দেখলাম যে ঘরের দরজাটা লাগানো। আমি দরজা খটখট করলাম, কিছুতেই খুললো না। বাড়ির ওদিক দিয়ে বের হয়ে ঘুরে আবার গেলাম ওই দরজা দিয়ে, মানে বারান্দার দরজাটা দিয়ে গেলাম। নিচতলা বাড়ি ছিল তো, কি বলবো তোমাদের, উপরে হচ্ছে একতলা ফাউন্ডেশন করা। পুরো বাড়িটার মধ্যে প্রায় 8টা রুম, বিশাল বড় স্পেস। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখলাম। এখন দেখলাম আমি বারান্দা দিয়ে যখন দেখলাম, বারান্দায় দেখলাম কি ওর সাথে একটা ছেলেটা আমাদের গ্রামেরই, ছেলেটার নাম ছিল মিলন। তো আমি ওদেরকে একসঙ্গে দেখে ফেলি, আর এমন অবস্থায় দেখি তা তোমাদেরকে কী করে বলবো। খুবই অচেনা অজানা এক আওয়াজ আসছিল ওই বারান্দাটা থেকে। আমি খুবই কৌতূহল নিয়ে সেটা দেখতে গেলাম। দেখতে যেয়ে দেখছি ওখানে তো ব্যাস কাজ চলছে, বাড়ির কাজ চলছে, বাড়ির ভিতরেই বাড়ির কাজ চলছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা। খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি ঝাপসা ঝাপসা আলো ছিল। যেহেতু চারদিক বাড়ি ছিল, ঝাড়বাতি জ্বলছিল, তাই বারবার আলোগুলো চোখে পড়ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। ওয়ালের মধ্যে এত সুন্দর করে ঘষা মাজা করছিল। একে তো গায়ে হলুদের ড্রেস পরা ছিল, মানে ওয়ালটা এত সুন্দর করে ঘুরিয়ে 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 মিলন মাসছিল। কী আর বলবো তোমাদের, সে আমি খুব দারুণভাবে মেজে পরিষ্কার করে নিল। তারপরে ওয়ালের উপরে উঠে গেল, উঠে যে শোপিস দুটো সাজানো ছিল ওয়ালের উপরে, সেই শোপিসগুলো খুবই সুন্দর করে ঘষলো। আলতো আলতো হাতে ঘষে ঘষে মেজে মেজে সে পরিষ্কার করে নিল। করার পরে সে ফাইনালি এখন ফ্লোরটা পরিষ্কার করা শুরু করলো। তাতে করে অদ্ভুত ওই ফ্লোর ডলাডলি আওয়াজ হচ্ছিল, সেটা বেশ ভেসে আসছিল। তো আমি অনেকটা সময় নিয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম। ওরা দুইজন মিলেমিশে খুবই সযত্নে একে অপরকে সাহায্য করে দুইজন মিলেমিশে কাজটা কমপ্লিট করে। তারপরে আমি এই দৃশ্য দেখার পরে হতবাক হয়ে তাকিয়ে থাকি। আমি প্রথমে কোনো সাউন্ড করি না। তারপর আমার মনে হলো এটা তো ঠিক নয়, এই দরজাটা খোল। এই কথা বলতেই
স্বপ্ন আমার পায়ে জড়িয়ে ধরলো বের হয়ে। এমনকি মিলন বলল, আপু প্লিজ কাউকে কিছু বলতে যাবেন না, তাতে করে আপনার পরিণাম ভালো হবে না। আমি ওর গালে একটা চড়িয়ে মানে জোরে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, ভালো হবে না মানে তুই যেটা করছিস সেটা কি ভালো করছিস? পরে আমাকে যেটা বলল স্বপ্না আর মিলন বলল, আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের এবারই প্রথম সম্পর্ক নয়, আমরা অনেকবার বাড়ি কাজ করে ফেলেছি। আমি বললাম, এটা তো ঠিক নয়। হ্যাঁ, তুই এক বাড়ির ছেলে হয়ে আরেক বাড়িতে এসে চুপচুপ করে কাজ করে চলে যাবি, এটা কিভাবে হয়? আমি ভুল করেও এই বিষয়টা মানতে পারছি না, বিশ্বাস করতে পারছি না তোদেরকে। আর স্বপ্না তুই তো একটা শিক্ষিত মেয়ে, মামা তোকে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমাকে করাইছে, আর আমি তোর বড়, তুই কি করে এটা করতে পারিস আমাকে বল। বলল, ঠিক আছে আমি আর করব না, প্লিজ বিষয়টা ম্যানেজ করে নাও। আমি বললাম, যদি কথা দিতে পারিস তাহলে ম্যানেজ করব। ওরা আমাকে কথা দিল। তারপরে সেখান থেকে মিলন বিদায় নিল। আমি স্বপ্নাকে বুঝিয়ে বললাম, দেখ তোর যদি পছন্দই ছিল তুই আগে বললি না কেন? এখন সকালবেলায় বিয়ে, রাতটুকুনি সময় আছে, এখন কি করে কি করব? হ্যাঁ, মামা না জানি স্ট্রোক করে মারা যাবে, তোর এই সমস্ত ঘটনা কাহিনী শুনলে আর সমাজে নাক কাটা যাবে, এটা কি করে হতে পারে বল? তখনও আমাকে বলল, আমি কিছুই করব না, যার সঙ্গে বাবা বিয়ে ঠিক করছে তাকে বিয়ে করবো। আমি বললাম, দেখিস কোনো উল্টাপাল্টা কিছু করিস না তো। সারা রাত ঘুমোতে পারিনি এই টেনশনে। এটা কি দেখছিলাম আমি? সব কিছুই তো হয়ে গেছে, এখন আর কি হবার বাকি আছে? আর এ কথা আমি কাউকে বলতেও পারছিলাম না। এভাবেই চললো রাতটা। মোটামুটি ভোরবেলা থেকেই আমি উঠে গেছি, উঠে যেয়ে বাড়ির বিভিন্ন কাজকামে হাত লাগাচ্ছি। অন্যদিকে খুব সকাল সকাল চলে এসেছে বিউটিশিয়ান। আমি তাকে বললাম, তুমি তার হাতে আগে মেহেদি পরিয়ে দাও, তারপরে বাদবাকি কাজ আমি তোমায় বলে বলে দিব। এই বলে খুব সুন্দর করে করে আমি তারে মেহেন্দি পরাই দিলাম। ওই মেয়ে মেহেন্দি পরাই দিল, দেওয়ার পর খুব বেলা হয়ে গেল। আমি বললাম, আর সময় নেই, এবার পরিপূর্ণভাবে সমস্ত বউ সাজানোর কাজ শুরু করো। ওরা আগে মাথাটা ডিজাইন করতে যেহেতু অনেক সময় লাগবে, তাই মাথায় চুলের ডিজাইন করা শুরু করেছিল। তাতে করে অনেক সময় লেগে গেছিলো। অন্যদিকে রান্না বাড়া, মামা বাড়িতে একা, মামিও একা, আমি ছাড়া কি আর চলে? সব দিকেই খেয়াল রাখছিলাম। তো যাক, ফাইনালি কাজকাম করতে করতে সন্ধ্যা প্রায় ঘনিয়েছে, বাড়িতে লোকজন ভরে গেল। তারপর ওকে বলেছি, আজকে তো আর কিছু করবে না, নিশ্চিন্তে আসি আমি। যাকগে, ও ঘরের মধ্যে তো আমি জানি নতুন বউ বরযাত্রী চলে এসেছে। আমি ঘরে গেলাম ওকে ডাকার জন্য, কিন্তু পেলাম না। মামি বারবার বলছে, ওকে দেখতো, ও কি প্রস্তুত আছে? আমি বললাম, দেখছি, কিন্তু যেই দেখলাম ভিতর থেকে দরজাটা লাগানো, ও বাড়ির ভিতরে নেই। আমি তো আগে থেকেই বিষয়টা জানতাম। আমি ঘুরে গিয়ে দেখলাম পিছনে সেই বারান্দার দরজাটাই খোলা, কিন্তু ওরা বাড়ির মধ্যে ছিল না। আমি কাউকে কিছু না বলে বাস ভেতর থেকে ওই সিটকানি খুলে দিয়ে রুমের দিক দিয়ে ইজি করে দিয়ে বের হলাম। বের হয়ে মনে মনে ভাবছি, আমি যদি এই দরজাটা খুলে রাখি তাহলে তো মামি আসতে পারে না, ভেতর দিয়ে লাগানোটাই ঠিক হবে। ঠিক হয়ে আমি আবার সেই বারান্দা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে পাগলের মতো ওকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। চারোদিকে তন্ন তন্ন করে কিভাবে যে খুঁজতেছি তা আমি নিজেই জানি। যাই হোক প্রিয় বন্ধুরা, তারপর আমি একটু ঝাড়ের দিকে আগালাম। ঝাড়ের দিক থেকে কি সমস্ত আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। আমি ভাবলাম যে ঝাড়ে আবার কে এত রাতে? ঝাড়ে তো আর আলো নেই, হালকা হালকা আলো। যাকে ঝাড়ের দিকে আগালাম। ঝাড়ের দিকে আগাতেই আমাকে বেশ কয়েকটা ছেলে টেনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার সাথে হায়নার মতো করে আচরণ করলো। তাতে করে আমি বহুত হতাশগ্রস্ত, আমাকে তছনছ করে দিল। তাৎক্ষণিক আমি দেখি কি মিলন আর স্বপ্না একসাথে দাঁড়ানো। অঝরে কাঁদতে লাগলাম। সেদিন বিয়েবাড়িতে আমি খুবই খারাপভাবে ব্যবহৃত হয়েছিলাম, যা আমি পৃথিবীর কাউকে বলতে পারবো না। তারপরে যখন স্বপ্নাকে আমি দেখলাম, দেখার পরে স্বপ্নাকে একটা কথাই বললাম, তুই কি আমার বোন না আমার শত্রু? তোর মতো বোন যার থাকে তার জীবনে তো শত্রুর আর কোনো প্রয়োজন নেই। এই বলে স্বপ্নার গালে একটা জোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলাম। অন্যদিকে আমার শরীরে অনেক সমস্যা হচ্ছিল, কারণ তিনটা মানুষ কি করলো
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি স্বাভাবিক ছিলাম না। তারপরে ওই অবস্থায় বাড়ির মধ্যে আসলাম। আসার পরে বরযাত্রী তো বসাই ছিল। এই বিয়েটা কী করে আর হতে দিতাম। তারপরে আমি সবটা খুলে বললাম যে ওদেরকে বাধা দিতে যে আজকে আমার এই অবস্থা। মামা, স্বপ্ন আমার সাথে যেটা করলো সেটা কি ঠিক করেছে একবার বলো। তারপরে যে ছেলেটার সঙ্গে স্বপ্নার বিয়ের হওয়ার কথা ছিল ওর নাম ছিল রাজু। ও মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে ছিল। ওরা 2 ভাই ছিল। ওর বাবা বেশ ধনী। সব কিছু জানার পরে রাজু মাথা থেকে পাগড়ি টাগড়ি সব কিছু খুলে ফেলে দেয়। দিয়ে তার গায়ের কটিটা খুলে আমার গাটা ঢেকে দেয়। দিয়ে প্রথমে গ্রামের ডাক্তারকে খবর দিয়ে আমার প্রাথমিক ট্রিটমেন্ট করানোর পরে সে ওখানে বলে এই বিয়ের কারণে ওর এই অবস্থা হয়েছে। আমি চাই ওকে পরিপূর্ণরূপে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি ওই মেয়েকে নয়, মানে স্বপ্নাকে বিয়ে করবে না, সে আমাকে বিয়ে করবে। কিন্তু তাকে দেবার মতো আর আমার কিছুই ছিল না। আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হায়নার খপলে পড়ে তা পূরণ করার ক্ষমতা কার ছিল? সে ওই সব আর কিছুই দেখেননি। তারপরে পুরো মামলাটা পুলিশের হাতে চলে যায়। পুলিশ তদন্ত করে তাদের সবাইকে গ্রেফতার করে নেয়। এমনকি স্বপ্নাও এটার সাথে জড়িত থাকার কারণে স্বপ্নারও জেল হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমাকেও রাজু সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে তার বাড়িতে আনে। আর এই পর্যন্ত অনেক অনেক ভালোবাসা এবং সম্মান দিয়ে রেখেছে, জীবনে কখনো খোঁটা দেয়নি। তারপর থেকেই আমি এখানে আছি। ও আমায় চাকরি করতে দেয় না, বাইরে কোথাও যেতে দেয় না। আর আমার এমন কোনো চাওয়া পাওয়া নেই যা ওর সাধ্যের মধ্যে আছে তা ও পূরণ না করেছে। আমি এখন অনেক অনেক ভালো আছি। গল্পটা শেয়ার করার একটাই কারণ, প্রিয় বন্ধুরা, তোমরা যেখানেই যাবে, যত আপনজন হোক, সবসময় নিজের কিভাবে সেফ রাখবে নিজেকে সেই জিনিসটা অবশ্যই নিশ্চিত করবে। মোটেও রাত বিরাতে গ্রাম হোক বা শহর হোক, জঙ্গলে চিপায় চাপায় যাওয়া কারোর জন্যই মঙ্গলজনক নয়। সেটা হোক বিয়েবাড়ি জমজমা লোকজন অথবা হোক নির্জন কোথাও। দুর্ঘটনা যে কোনো অবস্থানেই ঘটতে পারে। তাই তোমাদের সঙ্গে মূলত গল্পটা শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।